এক স্যার অনেক কিছু প্রায় 1-1.5 ঘন্টা অনেক কিছু বুঝাইছেন যে এই ধরনের পোস্টার দিবেন না, আপনারা কি দিল্লির সাথে পারবেন, ভারতের সাথে পারবেন, ভারতের বিরুদ্ধে কেন কথা বলেন, কেন লেখেন। হ্যাঁ, আমার ওই যে লেখার ভিতর কিছু ভারত বিরোধী কথা আছে। হ্যাঁ, দিল্লি হুম। না ঢাকা এই ধরনের স্লোগান দিয়ে আপনারা কি বুঝাইতে চান, কি করতে চান। ওনারা এই ছাত্রী সংস্থা এবং জামাতের লিঙ্ক ধরেই ওনারা আমাকে বড় একটা মামলা দেওয়ার চিন্তা ভাবনা করেছিল। আমাকে কোনো খাবার নিতে দেয়নি, পানিটাও নিতে দেয়নি। এমনকি আমার বোরকা হিজাব খুলে রেখেছে, বলছে যে না এগুলা নেওয়া যাবে না। 2জন মহিলা কনস্টেবল ছিল আমার সাথে, আর আরেক রুমে 2জন ভাই মানে পুলিশ ভাই ছিল, তারা অন্য রুমে ছিল। তো আমি দেখি তো শোয়ার কিছু তো নাই, আর বসে থাকারও তো সম্ভব না সারা রাত। পরে আমি একটা জায়নামাজ চাইছি তাদের কাছে, ওনারা জায়নামাজ দিল। আমি এই সারা রাত নামাজ পড়লাম, তারপরে ভোর রাত্রে পানি খেয়ে রোজা রাখলাম। কিন্তু বাসা থেকে যে খেয়ে গেছি, আর আমার টোটালি ধরতে গেলে 2 দিন পর্যন্ত কোনো খাওয়া দাওয়া ছিল না। তো সকালবেলা ওনারা আসছেন, আসার পরে প্রায় 8টা, সাড়ে 8টার দিকে আসছেন। আইসা এক স্যার অনেক কিছু প্রায় 1-1.5 ঘন্টা অনেক কিছু বুঝাইছেন যে এই ধরনের পোস্টার দিবেন না, আপনারা কি দিল্লির সাথে পারবেন, ভারতের সাথে পারবেন, ভারতের বিরুদ্ধে কেন কথা বলেন, কেন লেখেন। হ্যাঁ, আমার ওই যে লেখার ভিতর কিছু ভারত বিরোধী কথা আছে। হ্যাঁ, দিল্লি হুম। না ঢাকা এই ধরনের স্লোগান দিয়ে আপনারা কি বুঝাইতে চান, কি করতে চান। দিল্লির সাথে আপনারা পারবেন, এই ধরনের অনেক কিছু আমাকে বলছেন। উনি আমাকে আসলে ভালোভাবেই বুঝাইতে চান, আর বারবার একটা প্রশ্ন করেছেন যে আপনি জামাতের কি হন, জামাতের কি, আপনি কি কোনো নেত্রী, কোন পদে আছেন, বা কি আসে বিষয়। আবার আরেকটা প্রশ্ন করেছিল যে আপনি ছাত্রী সংস্থা করেছিলেন কিনা, কখনো ছাত্রী সংস্থার সাথে যোগ ছিল কিনা। আমি মিথ্যা কথা তো বলবো না, আমি বলেছি হ্যাঁ আমি ছাত্রী সংস্থা করেছি। ছাত্রী সংস্থা আমি 2002 সালে করেছিলাম। তখন আমি যখন পড়াশোনা করি, তখন আমি 2-3 বছর ছাত্রী সংস্থার সাথে ছিলাম। পরবর্তীতে আমার বিয়ে বিয়ে হয়ে গেলে বা পড়াশোনা ছেড়ে দিলে তো আর ছাত্রী সংস্থায় থাকার নিয়ম নেই। তো আমি তখন বের হয়ে গেছি। পরবর্তীতে আমার আর জামাতের সাথে সংশ্লিষ্ট ছিল না, যেহেতু আমার হাজবেন্ড চাকরি করতো, আমি তার চাকরি সূত্রে তার সাথে সাথে ছিলাম ওইসব জায়গায়। জামাতের দেখা যায় বিশেষ করে চাকরির জন্য আসলে তাদের সাথে সংযোগ আমাদের ছিল না, কারণ সরকারি চাকরি করে তো আর দল করা যায় না। আর আমার হাজবেন্ডের চাকরি, আর তখন তো শেখ হাসিনার আমল, তিনি তো জানেন যে এই জামাতের নাম শুনলেও তো ভয় পায় সবাই। তো আমার আর জামাতের সাথে সংশ্লিষ্টতা ছিল না। তো আমার এই ছোট বাচ্চাটা হওয়ার পরে আমি মানে হাজবেন্ডের রিটায়ার্ডের পর আমরা তো ভোলাতে সেটেল হয়ে গেছি। তো সেটেল হওয়ার পরে আমার বাচ্চা হওয়ার পর আমি আর কি জামাতের আবার দাওয়াত পাই। আমার বাসার কাছেই হয় প্রোগ্রাম, তো এখানে আমি আর কি মাঝে মাঝে যাইতাম। এই এই যাওয়া থেকেই আস্তে আস্তে আর কি এই একটু মানে আগানো। এখনো আমি যে অনেক বড় পর্যায়ে চলে গেছি বা এমন এমন কিছুই না। আমি এখনো ধরেন একটা গাছের একটা পাতা, এই জামাত নামক গাছের একটা পাতা আমি, সামান্য ছোট পাতা, কুড়ি পাতা। বড় হ্যাঁ, পদে আপনি নেই, আমি ছোটখাটো বারবার একটা পদ নিয়েছি। হুম। উনি কিন্তু আমাকে, ওনারা বলেন। বারবার আমাকে করতে চাচ্ছে জামাতের সাথে, বুঝছেন না। আর আমার পরবর্তীতে আমি যেটুকু আর কি ওনাদের কনভারসেশনে বুঝতে পেরেছি যে ওনারা এই ছাত্রী সংস্থা এবং জামাতের লিঙ্ক ধরেই ওনারা আমাকে বড় একটা মামলা দেওয়ার চিন্তা ভাবনা করেছিল। যে যেহেতু ছাত্রী সংস্থা করেছে বা জামাত সমর্থন করে, আমি বলছি আমি জামাত সমর্থন করি, আমি জামাতে তেমন কিছুই না। যে আমি চাইছিলাম যে আসলে জিনিসটা সম্পূর্ণভাবেই ব্যক্তিগতভাবে মিটমাট হোক, আমি জামাতকেও এটার ভিতরে ইনভলভ করতে চাইনি। যেটা সত্যি কথা, কারণ এই জন্য আমাদের ভোলার জামাত তারা জানেও না যে আমরা আমরা আটক আছি বা আমি আটক আছি, তারা বিকাল বেলা জানতে পেরেছে। আমাকে তো নিয়েছে 5 তারিখ রাত্রে, তারা জেনেছে 6 তারিখ দুপুর বেলা, মানে আমাকে যখন কোর্টে পাঠাইছে তখন তারা জানতে পেরেছে। এর আগে আমি তাদেরকেও জানাই নাই, বা আমরা চাইনি এটা নিয়ে বড় কিছু হোক, তাহলে তো আমরা 5 তারিখে জানাতে পারতাম। তো ওনারা যেহেতু জামাত সংশ্লিষ্টতা আমার ভিতরে তখন পায়নি, বা এরকম কিছু দেখেনি, তখন ওনারা আর কি সাধারণ আর কি 54 ধারায় মামলাটা দিয়েছে। যে জাস্ট সন্দেহভাজন ভাবে, কিন্তু তারা যদি লিঙ্ক আপ তখন পাইতো আমার, বা জানতে পারতো যে আমি জামাতের কর্মী, তাহলে নিশ্চিত তারা বড় ধরনের কোনো একটা মামলা দিত, সাইবার ক্রাইমের, যে আমি জামাতের কারণে উদ্দেশ্যমূলক ভাবে এই ধরনের কিছু করেছি। ঠিক আছে ভাইয়া। হুম। আমাকে যখন আদালতে প্রেরণ করলো 3:30টার দিকে, 6 তারিখে 3:30টায় প্রেরণ করছে। মানে এসপি স্যার এবং অন্যান্য যারা ছিলেন, তারা সবাই মিলে অনেকক্ষণ কথা বলেছেন, অনেকক্ষণ ধরে মিটিং করেছেন যে কি করা যায়। কারণ উপর থেকে নাকি তাদের চাপ যে এখানে এখানে বড় ধরনের কিছু একটা করতে হবে, কিন্তু ওনারা চাচ্ছিলেন না যে এই ধরনের সাধারণ একটা পোস্টের জন্য, এবং আমার বাচ্চাটা অসুস্থ সব মিলে, তারপর আমি নিজে তারা দেখতেছেন যে আমি একটা পর্দানশীল নারী, আমি নামাজ পড়তেছি, আমি রোজা রাখছি, তারা বলতেছেন যে খাবার সাদাসাদি করেছেন, যে আপনি রোজাটা ভাঙেন, আপনি না খেয়ে কেন রোজা রাখবেন। আমি বলছি না ভাই, আমি বিপদে থাকলে আল্লাহর কাছে
চাইতে হয়, আমি আল্লাহর কাছে চাচ্ছি, আর কিছু না। তারপরে ওনারা যথেষ্ট হেল্পফুল ছিলেন, আমি তাদের কৃতজ্ঞতা শেষ করতে পারবো না। তারা যদি ইচ্ছা করতেন আমাকে অনেক বড় ধরনের ক্রাইমে ফাঁসিয়ে দিতে পারতেন, কিন্তু তারা যথেষ্ট আমাকে হেল্প করেছেন, আলহামদুলিল্লাহ। তাদের জন্য আমি দোয়া করি। মানে কিন্তু তাদের উপরে উপর থেকে অনেক চাপ ছিল, যেটা সত্য কথা। এখন উপরের চাপটা কে দিয়েছে বা কেন দিয়েছে, বা এই উপরের চাপটা কারা, এইটা আমাদের জানার খুব ইচ্ছা ভাইয়া। কারণ এই উপরের চাপের কারণেই অনেক ভালো ভালো পুলিশ কর্মকর্তা বলেন, আর্মি কর্মকর্তা বলেন, তাদেরকে অনেক অনেক কাজগুলো করতে হয়। এই যে ডিবি স্যার বা বলেন, এসপি স্যার বলেন, তারা কিন্তু অনেক ভালো মানুষ। তারা নিজেরাই বলতেছেন যে আমরা চাকরি করতে ইচ্ছে করে না এভাবে মানুষকে হয়রানি করার জন্য, এভাবে কষ্ট দেওয়ার জন্য। কেন তারা এই উপরের চাপের কেন থাকবে? তারা স্বাধীন না? তারা তারা চাকরি করতেছে দেখে এমনকি চাকর হয়ে গেছে যে একজনের উপরে কথা না শুনলে তাদের মানে সবকিছু নিয়ে টানাটানি। তো ওনারা আমাকে পরে এটা তো উপর থেকে তো অর্ডার যাবে, এটাও স্বাভাবিক। অন্যায় করলে তো আহ পুলিশ, সকল স্তরের পুলিশরা সচেতন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি কি মনে করেন কিনা আচ্ছা, আপনার কথাগুলো শেষ করেন, এরপর আমার কিছু প্রশ্ন আছে, এরপর আদালতের প্রসেসটা শেষ করুন। আদালতে নেওয়ার পরে ওখানে মানে 5টা পর্যন্ত টাইম, তো আমাকে ওনারা 3:30টায় কাগজপত্র রেডি করতে সময় লেগেছে। তো 3:30টার দিকে আমাকে নিয়ে গেল আদালতে, কিন্তু জামিন তখন হতে হয়নি আর কি। কি কারণে হয়নি আমি তো ভিতরে ছিলাম, জানি না। পরে বলতেছেন যে আজকে থাকা লাগবে, কালকে জামিনের চেষ্টা করব আমরা। তো 7 তারিখে শুনানি টাইম দিচ্ছে আর কি। তো সে 6 তারিখে আর হয়নি। আমাকে পরে আপনার জেলে নিয়ে গেল, মহিলা যে মানে ভোলাতে যে জেল, মহিলাদের জন্য পুরুষদের জন্য একটাই তো জেল, ওখানে আর কি আলাদা আলাদা বিভাগ। তো ওখানে নিয়ে গেছে। ওখানে নেওয়ার পর আমি তো ওই সারা রাত, সেদিন ওই সারাদিন রোজা, না খেয়ে রোজা। তারপর সন্ধ্যার সময় মানে খাবার বাসা থেকে নিছি, কিন্তু আমার খাওয়ার মতো কোনো অবস্থা ছিল না একটা, বুঝে নিত ওই ওই পর্যায়ে খাওয়ার মতো থাকে না। তো ওনারা আমাকে কিছু মানে কলা টলা, কিছু ফল 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 টল কিনে দিয়েছিল। তো সেগুলো আমি নিয়ে আর কি জেলে নিয়ে গেছে আমাকে যাওয়ার সময়। তবে ওনারা আমারে কোনো খাবার নিয়ে ঢুকতে দেয়নি। মানে সব খাবার বাইরে রেখে আমাকে বলছে আপনাকে ভিতরে গেলে খাবার দেওয়া হবে। আমার 7টার দিকে সম্ভবত জেলে নিয়ে গেছে, কিন্তু ওখানে আমাকে এক ফোঁটা পানিও তারা দেয়নি। আমি জাস্ট মানে অন্য কয়েদি যারা ছিল তাদের কাছ থেকে পানি নিয়ে খেয়েছি। তারা বলেছে মানে আমাকে কোনো খাবার নিতে দেয়নি, পানিটাও নিতে দেয়নি। এমনকি আমার বোরকা হিজাব খুলে রেখেছে, বলছে যে না এগুলা নেওয়া যাবে না, আপনি ভিতরে জাস্ট আপনার সবকিছু পাবেন। নেওয়ার পরে ওনারা আমাকে রেখেছে একটা মানে সেলে, যেখানে আরো 8জন কয়েদি ছিল। তাদের মধ্যে আপনার খুনি, মার্ডার কেসের আসামি ছিল 3জন। তারপর গাঁজা বিক্রি করে সেখানে প্রায় 3-4জন ছিল। তারপরে মোবাইল চোর, তারপর আপনার এই যে মারামারি, মানে বিভিন্ন ক্যাটাগরির কয়েদি 8জন ছিল, আমি সহ 9জন ছিলাম। আর ওই সেলটার ভিতরে ভাইয়া মানে বর্ণনা করতে গেলে আসলে মানে আমার নিজেরই কষ্ট লাগতেছে। যেমন মশা, তেমন তেলাপোকা, তেমন ছারপোকা। এবং ফ্লোরে শোয়ার ব্যবস্থা করে দিয়েছিল, মানে 3টা 4টা কম্বল দিয়েছিল, এত নোংরা। ওর মধ্যে মানে সাধারণ একজন মানুষ কখনো ওখানে থাকতে পারবে না। না, এটা তো জেলখানা, জেলখানা তো স্বাভাবিক। আপনাকে তো জি খুব জি, বেশি ভালো অবস্থা এটা তো থাকবে না, এটা স্বাভাবিক। জেলখানা হবে ভাইয়া, যে ঠিক আছে, কিন্তু এতটা অমানবিক না। মানে আমার কাছে ভালো লাগেনি আর কি, আমরা তো কখনো দেখিনি। আমার কাছে ভালো লাগেনি যে তেলাপোকা যদি আপনার বাথরুমটা তো পাশে, বাথরুম হুম, থেকে তেলাপোকা ঠিক আছে। যদি মানুষের মধ্যে ওঠে বা পোকা বিছানার মধ্যে ওঠে। তেলাপোকা থাকা এটা সম্পূর্ণ অমানবিক, এটি ডেফিনেটলি। একটা মশা, মানে এত মশা। এখন বর্তমানে ডেঙ্গু মানে ডেঙ্গুর অবস্থা সবাই জানে। ওখানে কয়েদি যারাই থাকুক তারা তো মানুষ। আর যদি এখন এই মশার কামড়ের কারণে তাদের ডেঙ্গু হয়, আর তাদের কি সঠিক সুচিকিৎসা ওখানে পাবে বলেন জেলের ভিতরে? তাদের এই মানবিকতা মানে অমানবিক অবস্থা দেখে আমার খারাপ লেগেছে। আমি যদিও এক রাত ছিলাম, সারাত্র ঘুমাইনি, এই অবস্থায় আমি বসেছিলাম সারাত্র কথা মানে ইবাদত করেছি। আর ওখানে হলো আপনার কারেন্টও ছিল না সেদিন রাত্রে, ঝড় বৃষ্টি হয়েছিল, কারেন্ট যে গেছে আর সারা রাত্রে কারেন্ট আসেনি। তো এর মধ্যে বসেছিলাম এই গরমে। এক হলো গরমে, সেখান থেকে আমার ঠান্ডাটা লেগেছে, মানে ঘাম থেকে ঠান্ডাটা গলায় বসে গেছে। প্রচুর গলা ব্যথা ছিল, 2 দিন পর্যন্ত কথাই বলতে পারিনি। তো আপনার এই যে অমানবিক অবস্থা, এই জন্য আমি একটু এখানে একটু কোট করি যে আমার মানে আমাদের যে জেল কর্মকর্তা যারা আছেন, জেলার বা আমাদের সরকারের কাছে আমি আকুল আবেদন করতেছি যে অন্তত কয়েদিদের শাস্তি দিচ্ছেন, আটকে রাখতেছেন, সব করতেছেন ঠিক আছে, কিন্তু অন্তত এইটুক তাদের মানে মানবিক সুবিধা দেন যে মশার কামড় থেকে বা এইসব তেলাপোকার কারণে যে ডায়রিয়া হয় বা তেলাপোকা বাহিত অনেক রোগ আছে না, এগুলা যদি তাদের হয় তখন তারা তো এই সঠিক সুচিকিৎসাটা ওখানে পৌঁছে পাবে না। এগুলো থেকে অন্তত তাদেরকে মুক্ত করেন। অন্যান্য সব শাস্তি ঠিক আছে, তাদেরকে আটকে রাখতেছেন, তাদের জীবন তো ওখানেই থমকে আছে।
তারা তো চলতেছে না জীবনটা, কিন্তু এইভাবে মানুষকে ধুকে ধুকে মারানোর তো কিছু নাই, দরকার হলে ফাঁসি দিয়ে দেন একসাথে। এবার এগুলো করে তো তারা এমনিই মারা যাবে, হয়তো 10 বছর আগে পরে মরতো, আগে মরবে আর কি এই এই ধরনের রোগের মধ্যে পড়ে। এই জন্য হুম। তাদের কাছে আবেদন যে তারা যেন এই দৃষ্টি মানে দৃষ্টি দেয়। আর তারপরে পরদিন সকালে 10:30টার দিকে আমাকে কারাগার থেকে আবার নিয়ে আসছে ইয়াতে, কোর্টে। আনার পর ওখানে আর কি আমার 12টার দিকে সম্ভবত জামিন হয়। আমি টোটালি আমি জানি না যে বাংলাদেশের ভিতরে এত কিছু হয়ে গেছে ভাইয়া। আমি তো নর্মাল, আমি কারাগারে বাসা মানে যখন আমাকে বের করছে আমার বোন গিয়েছিল আমাকে আনতে, ওখান থেকে পুলিশ সহ 2জন পুলিশ সহ আমাকে নিয়ে গেছিল। তখন আমার বোন গাড়িতে বসে বলতেছে যে এই এই অবস্থা, পুরা বাংলাদেশ ছড়াই গেছে। তা আমি তো কান্না করতে করতে, সে যে আমার মতো এমন সাধারণ একজন ছোট একজন পাবলিক, তার জন্য বাংলাদেশের মানুষ এতটা করবে এটা মানে চিন্তারও বাইরে। এবং মানে শুক্রিয়া আদায় করতে করতে আমি শেষ আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি আমাকে কোথা থেকে কোথায় নিয়ে গেছো। হয়তোবা আহ আমি বুঝতেও পারিনি যে আমাকে আল্লাহ তাআলা এতটা সম্মান দিবেন, কারণ আমি অনেক নগণ্য একজন ব্যক্তি, অনেক সামান্য একজন ব্যক্তি। এই জি। হলো ভাইয়ের কথা।